হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হাউস অফ উইজডম বা হাওয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কম্বিনেটরিক্স তথা বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসটা হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তো আমরা একেবারে বেসিক লেভেলের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা পারো এটুকু এক্সপেক্ট করে ক্লাসটা শুরু করব। তো বিন্যাস সমাবেশ বা কম্বিনেটরিক্সের সবচেয়ে বেসিক যে টপিকগুলো সেগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এনপিআর, এনসিআর ইত্যাদি। তো এনপিআর এবং এনসিআর সম্বন্ধে আশা করি তোমরা সবাই জানো, তারপর একটু বলে দেই। এনপিআর হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে সাজানো সংখ্যা, আর এনসিআর হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস জাস্ট নেয়ার সংখ্যা বা কতভাবে সিলেক্ট করতে পারি সেই সংখ্যাটা। একটা উদাহরণ দেই, তোমাদের মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে বাংলাদেশ দলের কোনো একটা সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হলো। তো 15 সদস্যের দল থেকে আমরা খেলার জন্য 11 জনকে নিব। তো এই যে 11 জনকে নিচ্ছি এই ব্যাপারটা হচ্ছে সমাবেশ। 15 জন দলে আছে, তাদের মধ্যে 11 জনকে নিচ্ছি, এটা হচ্ছে সমাবেশ। আর আমি যখন কোচ হব, তখন আমি যখন কোচের ভূমিকা আছি, আমি কি করব যে তামিম ইকবাল 1 নং পজিশনে খেলবে, সৌম্য সরকার 2-এ, 3 নম্বরে হয়তো বা সাব্বির রহমান, 4 নম্বরে মুশফিকুর রহিম। এই যে সিরিয়ালটা, এইভাবে সিরিয়াল করে যে 11 জনকে নিব সেটাকে বলা হবে বিন্যাস। মানে হচ্ছে 15P11 হচ্ছে 11 জনকে সিরিয়ালি সাজানোর উপায়, আর 15C11 হচ্ছে 11 জনকে জাস্ট নেয়ার উপায়। তো এই হচ্ছে এনপিআর এবং এনসিআর সম্বন্ধে একেবারে বেসিক আলোচনা। তো আমরা আশা করি এনপিআর এবং এনসিআর নিয়ে তোমাদের তেমন কোনো কনফিউশন নেই। তারপরেও যদি কনফিউশন থেকে থাকে তাহলে হচ্ছে যে পরের ভিডিওগুলোতে এই সব সম্বন্ধে আরো অনেক বিস্তারিত আলোচনা করা হবে। তো আমাদের সাথে থাকো এবং বিভিন্ন টাইপগুলো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, আমি ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে এন ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি? তো তোমরা নিশ্চয়ই বলবে ভাইয়া n ইন্টু n-1, n-2, এভাবে কমাতে কমাতে 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমরা বলি n ফ্যাক্টোরিয়াল। তোমার সংজ্ঞার সাথে আমি একমত, তবে এখানে একটু একটা কথা জুড়ে দিতে হবে। সেই কথাটা হচ্ছে যে এই সংজ্ঞাটা ভ্যালিড ঠিক ততক্ষণ যতক্ষণ n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া n যদি শূন্য হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে শূন্য হয়, তাহলে অ্যান্সার কত হবে? তো আশা করি তোমরা অলরেডি ইতিমধ্যে তোমরাই বলতে পারবা যে n যদি শূন্য হয় তাহলে সেটা মান হবে 1। তার মানে 1 কখন? যে n যদি শূন্য হয়। ঠিক আছে। তো এবার তোমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া, যে n যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান কত? তো তোমাদেরকে আশ্বস্ত করার জন্য বলতে চাই, এ ধরনের প্রশ্ন, n ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে তার ফ্যাক্টোরিয়াল কত, এ ধরনের প্রশ্ন কখনোই অ্যাডমিশন টেস্টে আসে না। তবে এরকম কাছাকাছি একটি প্রশ্ন কোনো একবার শাহজালাল ভার্সিটিতে, সাস্ট যেটা শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে এরকম একটি প্রশ্ন এসেছিল, তাও অনেক আগে। তো সেই প্রশ্নের জন্যই অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়ালের যে কনসেপ্টটা আছে সেটা আমি একটু আলোচনা করতে চাই। তবে এক্ষেত্রে আমি বলে দিতে চাই যে নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়ালের কোনো রকম টপিক বা কোনো রকম কিছু তোমাদের সিলেবাসে নেই। তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা। তো আমরা এবার শিখবো কি নেগেটিভ পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তো আমাদের শুরুতেই আমরা চলো -1 ফ্যাক্টোরিয়াল সমান কত সেটা বের করব। তো খেয়াল করো ভাইয়া, যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এই সংজ্ঞা আমরা সবাই জানি, এই লাইনটা আমরা সবাই বুঝি এবং জানি। মানে 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করো, যদি আমি n এর ভ্যালু 0 নেই তাহলে কি হবে? 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0 ইন্টু -1 ফ্যাক্টোরিয়াল। তার মানে -1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল বাই 0 বা 1/0, যার মান হচ্ছে অনির্ণেয়।
তার মানে কি এর মানটা আনডিটারমিনেবল বা বের করা সম্ভব না। কিন্তু তারপরেও যদি আমরা এখানে লিমিট নেই যে এই মানটা হচ্ছে জিরোর কাছাকাছি লেভেলে কি থাকবে, তাহলে আমরা মানটা পাবো হচ্ছে অসীম। এই ফাংশনটার মানটা হচ্ছে অসীম। তো খেয়াল করো বন্ধুরা যে আমি পাচ্ছি -1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসীম। তো সেম ওয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া -2 ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে? তো আমরা বের করার চেষ্টা করি, -2 ফ্যাক্টোরিয়াল বের করব। তার জন্য আমাদের এখানে n এর ভ্যালু আমরা শুরুতে হচ্ছে এটা মুছে দিচ্ছি। n এর ভ্যালু যদি আমরা -1 বসাই, -1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু -1 ইনটু -2 ফ্যাক্টোরিয়াল। তার মানে -2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু -1 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই -1। তার মানে কি অসীম। একটু আমরা শিখছি, একটু আগে আমরা শিখতে পেরেছি যে -1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসীম বলা যায়। অসীম যে উত্তর তা কিন্তু না। -1 এর ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি সংজ্ঞায়িতই না বাস্তব সংখ্যার জগতে, কিন্তু আমরা চাইলে সেটাকে অসীম লিখতে পারি ডিভাইড বাই -1। তাহলে কি হবে? মাইনাস অসীম। তাহলে আমরা কি পাচ্ছি? -1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসীম আর -2 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে মাইনাস অসীম। ঠিক এইভাবে তুমি যদি -3 এর ফ্যাক্টোরিয়াল বের করো তাহলে তুমি আবার পাবো হচ্ছে অসীম, এবং -4 এর ফ্যাক্টোরিয়াল বের করলে তুমি পাবা মাইনাস অসীম। তো এই কনসেপ্টটা জাস্ট মাথায় রেখো, যদি কখনো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসে তাহলে যেন এই কনসেপ্টটা আমরা ইউজ করতে পারি। তো আমি বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এই লাইনটা বা n ইনটু n-1 ইনটু n-2 এরকম করতে করতে 3 to 1। যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, n ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 যখন n হচ্ছে 0, n ফ্যাক্টোরিয়াল ভ্যালু অসীম যদি n নেগেটিভ হয় এবং বিজোড় হয়। একই উপায়ে মাইনাস অসীম হবে যদি n নেগেটিভ হয় এবং জোড় হয়। তো এই ছিল ফ্যাক্টোরিয়াল নিয়ে আমার বেসিক আলোচনা। তো ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা এবং ফ্যাক্টোরিয়ালের নর্মাল অপারেশনগুলো যদি তোমরা একটু ভালো করে বুঝো তাহলে এই চ্যাপ্টারে আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলো করতে পারি। তো আমরা এরপর একের পর এক টাইপের অঙ্ক করা শুরু করব এবং তোমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে পাবা। আমরা এই ভিডিওতেই টাইপ 1 কভার করতেছি এবং পরের ভিডিওগুলোতে তোমরা টাইপ 2 টাইপ 3 এরকম করে পেতে থাকবা। তো তোমরা একটু খাতা কলম নিয়ে একটু সিরিয়াসলি বসো। আমরা তোমাদেরকে মোটামুটি এই বিন্যাস সমাবেশ থেকে যত রকম ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসতে পারে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই আমরা একেবারে সহজ একটা টাইপ দিয়ে শুরু করি। আমরা এইচএসসি লাইফে সবাই বিন্যাস সমাবেশের ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে শব্দ গঠন। আমরা একটা শব্দকে বিভিন্নভাবে বিন্যাস করতে শিখেছি। একটা শব্দের ভাওয়েলগুলোকে একসাথে রেখে বিন্যাস করতে শিখেছি, কনসোনেন্টগুলোকে একসাথে রেখে বিন্যাস করতে শিখেছি। বিভিন্ন রকম বিন্যাস আমরা এইচএসসি লাইফে শিখেছি। তো তোমাদের সবার প্রিয় শব্দ গঠন দিয়েই আমি শুরু করি। তো আমাদের টাইপ 1 হচ্ছে শব্দ গঠন এবং আমি তার বেসিক টাইপ নিয়ে কথা বলবো। তো আলোচনার সুবিধার্থে আমি একটা ওয়ার্ড বেছে নিয়েছি, সেটা হচ্ছে ডিরেক্টর। তো এই ডিরেক্টরের উপর বেস করে আমি প্রায় 8-9টা প্রশ্ন নিচে লিখে রেখেছি। তো আমি সবগুলোর অ্যান্সার দিব, পাশাপাশি এগুলো নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে যে ডিরেক্টর ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করি। ডিরেক্টর ওয়ার্ডের ভিতর দুইটা কি আছে? দুইটা আর আছে এবং 3টা ভাওয়েল আছে। ভাওয়েলগুলো হচ্ছে আই, ই এবং ও। তো আই আছে 2nd পজিশনে, ই আছে 4th পজিশনে এবং ও আছে 7th পজিশনে। তো একেবারে শুরুর প্রশ্ন দিয়ে শুরু করি। শব্দটিকে কতভাবে সাজানো যায়? মানে আমি বুঝাতে চেয়েছি যে শব্দটিতে যে 8টি লেটার আছে তাদেরকে কতভাবে সাজানো যায়। তো আমার ধারণা তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবা যে 8টা লেটারকে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে নর্মালি সাজানো যায়। কিন্তু যেহেতু 2টি আর আছে, তো 2টি আরকে কি নিজেদের মধ্যে কোনো সাজানো যাবে না, তাই টোটাল সাজানো সংখ্যাকে 8 ফ্যাক্টোরিয়াল, যেটা টোটাল সাজানো সংখ্যা সেটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন? যে 8টা লেটার
8 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো গেলেও দুইটা আর কে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায় না। তো যেহেতু তাদের সাজানো যায় না, তাই তাদের পুরো সাজানোটাকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ডিভাইড করে দিয়েছি। পরের কোশ্চেন, কতভাবে সাজানো যায় যেন ভায়ালগুলো একত্রে থাকে? তার মানে হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস আর পসিবল হোয়েন ভায়ালস আর কেপ্ট টুগেদার। সো খেয়াল করো যে কতগুলো সাজানো যেন ভায়ালগুলো একত্রে থাকে। তো এর জন্য সবার আগে যে কাজটা করতে হবে, ভায়ালগুলোকে একত্রে একটা প্যাকেটের ভিতর আটকে ফেলি। IEO ধরো এই তিনটা হচ্ছে প্যাকেটের ভিতর আটকানো আছে। বাকি কয়টা লেটার আছে? বাকি আরো 5টা কনসোনেন্ট পড়ে আছে। ধরো আমি লিখি DRTCR। তার মানে আমরা টোটাল লেটার পাচ্ছি কয়টা? এবার 6টা। একটা সুপার লেটার মানে 3টা ভয়েল নিয়ে একটা লেটার, আরো আছে 5টা লেটার, টোটাল হচ্ছে 6টা লেটার। তো 6টা লেটারকে আমরা নিজেরা তাদের মধ্যে 6টা লেটারকে তাদের মধ্যে আমরা সাজাতে পারি কত উপায়ে? তোমরা সবাই জানো যে এটা হবে 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু আর আছে কয়টা? আর আছে 2টা। সো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, যে IEO, এই IEO কি সবসময় এরকম থাকবে? অবশ্যই না। IEO তারা নিজেদের মধ্যে আরো 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সেজে যেতে পারে। মানে IEO কে তাদের নিজেদের মধ্যে আরো 3 ফ্যাক্টরিয়াল উপায়ে আমরা সাজাতে পারি। তাহলে এটা কি হবে? বাকিটার সাথে গুণ হবে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়ালের সাথে আমাদের আরো 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করতে হবে, কেননা IEO মানে তথা ভাওয়েলগুলো নিজেদের মধ্যে আরো 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজতে পারে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, কতভাবে সাজানো যায় যেন ভাওয়েলগুলো একত্রে না থাকে? তো খেয়াল করো, প্রশ্নটা খুব সহজ। যে আমরা এক কাজ করি, পলিসিটা হবে এরকম যে আমরা টোটাল যতভাবে সাজানো যায় সেখান থেকে যতগুলো সজ্জার ভিতর ভাওয়েলগুলো একসাথে আছে সেই সজ্জাটা বিয়োগ করে দিই। তাহলে বাকি যেগুলো পাবো সেগুলো কি একত্রে থাকবে না? আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি তোমাদের। আমি আবার রিপিট করি যে টোটাল যতগুলো সজ্জা, তার মানে কি 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এই 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল থেকে এই অংশটুকু যদি বিয়োগ করে দেই, বাকি যে কেসগুলো থাকবে সেগুলো কেমন থাকবে? সেগুলো অবশ্যই কোনোটার সামনেই কোনোটার মধ্যেই ভাওয়েলগুলো একত্রে থাকবে না। কারণ কি, আমরা ভাওয়েলগুলো যতভাবে একত্রে রাখা যায় সবগুলো কেস কি টোটালটা থেকে বিয়োগ করে দিছি। তার মানে উত্তরটা আমরা পেয়ে গিয়েছি যে কতভাবে সাজানো যায় যেন ভাওয়েলগুলো একত্রে না থাকে। এটার উত্তর হবে 8 ফ্যাক্টরিয়াল by 2 factorial minus 6 factorial by 2 factorial into 3 factorial। তো অবশ্যই তোমাকে এখানে দুটো ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে টোটাল থেকে এইটুক বিয়োগ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এই প্রশ্নটার উত্তর বুঝে যাই তাহলে পরের প্রশ্নটা আমরা আগাতে পারি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কতভাবে সাজানো যায় যেন ভাওয়েলগুলো পাশাপাশি না বসে? বন্ধুরা, প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। খেয়াল করো যে কতভাবে সাজানো যায় যেন ভাওয়েলগুলো একত্রে না থাকে আর পাশাপাশি না থাকে। দুইটা কথার মধ্যে একটু ডিফারেন্স আছে। একত্রে না থাকা মানে কি নট টুগেদার, আর পাশাপাশি না থাকা মানে কি সেপারেট। নট টুগেদার মানে কি যে IEO এই ঘটনাটা ঘটতে পারবে না, মানে ঠিক পরপর IEO কিংবা OEI এই ধরনের কিছু হতে পারবে না। তার মানে তাহলে কি হতে হবে? একত্রে না থাকা মানে আইদার তুমি OIE এদেরকে একেবারে আলাদা আলাদা রাখতে পারো, নিজেদের মধ্যে একটা গ্যাপ আছে, এভাবে রাখতে পারো। কিংবা ধরো তুমি O আর I কে একসাথে রেখেছো, ইটাকে আলাদা রেখেছো, এটা পসিবল। এই দুইটার যে কোনো একটা ঘটলেই আমি বলবো যে এরা হচ্ছে একত্রে নেই। কিংবা তুমি O আর E কে একসাথে রাখছো, O আর E কে একসাথে রাখছো, I কে হয়তো বা আলাদা রাখছো। তার মানে এই সবগুলো ঘটনা কি যে একত্রে না থাকার ঘটনা। কিন্তু পাশাপাশি না থাকা, দেখো এই কেসগুলো যদি আমি একটু দেখি, যে দেখো এখানে কিন্তু O আর I পাশাপাশি আছে, E কিন্তু পাশাপাশি নেই, মানে আলাদা আছে। কিংবা এই কেসে কি আছে, O আর E পাশাপাশি আছে কিন্তু আইটা আলাদা আছে। তার মানে পাশাপাশি না থাকা মানে সোজা কথা বললে যে কেউ কারোর সাথে কোনো সংস্পর্শে থাকতে পারবে না। তো কাজটা কিভাবে করব? কাজটা কি খুব বেশি কঠিন? তো কাজটা করার জন্য আমি একটু অন্যভাবে চিন্তা করি। ধরো যে তোমার কাছে কিছু চুম্বক আছে। তো চুম্বক কি করে? একে অপরকে হচ্ছে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। তো তুমি চাও যে চুম্বকগুলা পাশাপাশি না লেগে যাক। তুমি করলে কি মোটা মোটা কিছু রাবার আছে, অনেক মোটা। ধরো এই মানে একটা রাবারের দুই প্রান্তে দুইটা চুম্বক রাখলে তারা কোনো রকম সিগনিফিকেন্ট কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল দেখায় না। তাহলে তুমি কি করবা? ফার্স্টে আগে রাবারগুলো রাখবা। রাবারগুলো মাঝখানে যদি চুম্বক রাখা যায় তাহলে খুব সহজেই এই কাজটা করে ফেলা যাবে যে চুম্বকগুলো আর আকর্ষণ করে নেই। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝো আরেকবার বলি,
যে তুমি কিছু রাবার রেখে দিলা পরপর, তার মাঝখানে একটা করে চুম্বক, সোজা কথা মানে দুইটা রাবার, তার মাঝখানে একটা চুম্বক দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলছি। তো এরকম করে যদি রাখি তাহলে চুম্বকগুলো আর নিজেদের মধ্যে নিজেদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে ভায়ালগুলোকে যদি চুম্বক মনে করি আর রাবারগুলোকে যদি কনসোনেন্ট মনে করি, তাহলে আগে কাদের বসাতে হবে? আগে তাহলে অবশ্যই কনসোনেন্টদের বসাতে হবে। তো এক্ষেত্রে আমার কনসোনেন্ট আছে কয়টা? 5টা। তাদেরকে কতভাবে সাজাতে পারি? 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, তাই কি? একটু দেখি যে তার মধ্যে কি আর আছে 2টা, ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, তার মানে কনসোনেন্টদের সাজানোর উপায় কি? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। দেখো 5টা কনসোনেন্টকে আমি পাশাপাশি রাখছি। কনসোনেন্ট ধরো এটা একটা কনসোনেন্ট, এই কনসোনেন্ট, এই 5টা হচ্ছে 5টা কনসোনেন্ট, 5টা মানে স্ট্রেট লাইন দিয়ে আমি বুঝাচ্ছি 5টা কনসোনেন্ট, বা আমি একটু স্টার্ট দিয়ে বুঝাচ্ছি যে 5টা কনসোনেন্টকে আমি 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল উপায়ে অলরেডি সাজিয়ে ফেলেছি। বাকি আছে 3টা ভায়াল। তো 3টা ভায়ালকে রাখার মতো প্লেস আমার কয়টা আছে? তো অনেকে বলবো যে ভাইয়া স্যান্ডউইচ বানাবো, তাহলে মাঝখানে এই একটা, এই 2টা, 3টা, 4টা। একটু চিন্তা করো, সবসময় যে স্যান্ডউইচ বানাতেই হবে এরকম কিন্তু না, চাইলে একদিকে কিছুই না আরেকদিকে কি কনসোনেন্ট রাখলেও কিন্তু আলাদা হয়ে যাবে। তার মানে আমাদের এই 2টা পজিশনও আমাদের কাউন্ট করতে হবে। তাহলে টোটাল পজিশন কয়টা? 6টা। 3টা ভায়ালকে রাখার মতো পজিশন হচ্ছে আমার 6টা। কতভাবে রাখতে পারবো? বন্ধুরা আমি নিশ্চিত যে তোমরা বলে ফেলেছো অলরেডি যে 3টা ভায়ালকে 6টা পজিশনে বা 6টা পজিশনের মধ্যে যে কোনো 3টা পজিশনে 3টা আলাদা আলাদা ভায়ালকে রাখার উপায় হচ্ছে 6p3। 6p3। তো আমার কি করতে হবে? আমাকে গুণ করে দিতে হবে ইনটু 6p3। তো এটাই হচ্ছে অ্যান্সার, যে ভায়ালগুলোকে পাশাপাশি না বসে এরকম কতভাবে বিন্যাস করা যায় ডিরেক্টর শব্দটিকে, সেটার অ্যান্সার হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 6p3। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে যেতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমার 3টা ভায়াল আছে আই, ই এবং ও। ধরো ভায়াল 3টা আই, ই, ও নাই, আছে আই, ই, আই। ধরো ওয়ার্ডটার ডিরেক্টর নাই, আছে হচ্ছে ডিরেক্টির, মানে ও এর জায়গায় আই, ডিরেক্টির। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর কি তুমি আগের মতো করেই দিতে পারবা? একটু চিন্তা করো যে তোমার কিন্তু এখন 6টা পজিশন থেকে 3টা ভায়ালই বসাবা, কিন্তু সেক্ষেত্রে 2টা ভায়াল কিন্তু আইগুলো কিন্তু রিপিটেশন আছে। তো যদি ডিরেক্টির কেস হয় তাহলে অ্যান্সারটা খুব সহজ, যে তুমি 3টা ভায়ালকে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজালে ভালো কথা। তাহলে অ্যান্সারটা কত আসলো? যে 3 ফ্যাক্টরিয়াল, 3টা ভায়ালকে হচ্ছে 6p3 উপায়ে সাজালে ভালো কথা। যে তাহলে অ্যান্সারটা কত হলো? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 6p3। কিন্তু তোমাকে এই সজ্জার মধ্যে যেহেতু আই 2টা রিপিটেশন কেস আছে, তোমাকে অবশ্যই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এবারের প্রশ্নটি কিরকম? কতভাবে ডিরেক্টর শব্দটিকে সাজানো যায় যেন ভায়ালগুলো স্থান পরিবর্তন না করে? বন্ধুরা এই প্রশ্নটা খুবই সহজ, যে ভায়ালগুলোকে স্থান পরিবর্তন করতে দিব না। তো আই আছে সেকেন্ড পজিশনে, সেকেন্ডেই থাকবে। ই আছে 4th পজিশনে, 4থেই থাকবে। এবং ও আছে 7th পজিশনে, 7থেই থাকবে। তাহলে এই 3টাকে তাদের নিজ নিজ জায়গায় স্থির রাখার উপায় একরকমই। আইকে আই, ইকে ই এবং ওকে ও। সো এই পজিশনগুলোতে তাদেরকে নিজেদের স্থির রাখার উপায় হচ্ছে একভাবেই। এবার বাকি যে 5টা লেটার আছে, 5টা কনসোনেন্ট আছে, তারা তো স্থির থাকবে না। কারণ আমরা বলি নাই যে কনসোনেন্টগুলো স্থির থাকবে, শুধু বলছে যে ভায়ালগুলো স্থান পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে ভায়ালগুলো স্থির থাকবে। কিন্তু কনসোনেন্টগুলো তো চাইলেই নড়াচড়া করতে পারে। তো 5টা কনসোনেন্ট 5টা পজিশনে কতভাবে সাজতে পারে? 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু 2টা আর রিপিটেশন কেস আছে। সো অ্যান্সারটা খুব ইজিলি অ্যাজিউম করা যায় যে সেটা হবে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, পরের প্রশ্নটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকি কোশ্চেন এবং অ্যাডমিশন টেস্টে অনেকবার আসা প্রশ্ন, যে ভায়ালগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। বন্ধুরা ক্রম পরিবর্তন করতে পারবে না মানে কি? ক্রম হচ্ছে সিকোয়েন্স। ধরো এখানে ভায়ালগুলো কি অলরেডি একটা সিকোয়েন্সে আছে। সিকোয়েন্সটা কেমন? আই আছে শুরুতে, ই আছে তারপর এবং ও আছে তারপরে। তার মানে ক্রম পরিবর্তন করতে পারবে না মানে হচ্ছে যে আই কখনো ই এর পরে যেতে পারবে না, কিংবা ই আই এর আগে আসতে পারবে না, ই কখনো ও এর পরে যেতে পারবে না, ও ই এর আগে আসতে পারবে না, কিংবা আই কখনো আবার ও এর পরে যেতে পারবে না, বা
ও আই এর আগে আসতে পারবে না, মানে টোটাল 6 ভাবে আমি ব্যাখ্যা করলাম। মানে সোজা কথা এই সিরিয়াল যে আছে সারা জীবন এভাবে থাকবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি, লাইক ধরো আমি একটা ওয়ার্ড নেম বলি, আমি ধর যে কোনো একটা বিন্যাস ডি আর ব্ল্যাঙ্ক স্পেস টি আর ব্ল্যাঙ্ক স্পেস সি ব্ল্যাঙ্ক স্পেস। তো এই তিনটা ব্ল্যাঙ্ক স্পেসে আমরা তিনটা ভয়েল বসাবো। কতভাবে বসাতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাই না? তিনটা ভয়েলকে তিনটা প্লেসে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা বসাতে পারি। কিন্তু এই প্রশ্নের সাপেক্ষে যে ভয়েলগুলো ক্রম পরিবর্তন করবে না, দ্যাট মিনস আই সবার আগে, ই তারপর, ও তারপরে, এই কন্ডিশনটা মেনে যদি বসাতে চাই তাহলে আমরা কতভাবে বসাতে পারবো? মাত্র একভাবে। তার মানে কি? এখানে আই বসাতে হবে, এখানে ই বসাতে হবে, এখানে ও বসাতে হবে। তো কি হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল তথা 6টা উপায়ের মধ্যে মাত্র একটা উপায়কে আমরা কাউন্টে নিতে পারতেছি, বাকি 5টা উপায় কি? বাদ। কারণ বাকি 5টা উপায় কোনোটাতেই আমাদের শর্ত মানতেছে না। তাহলে তোমরা এখন নিশ্চয়ই অনেক জোরে একটা চিৎকার দিয়ে বলতেছো, ভাইয়া অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5। না, একটু খেয়াল করো যে কেন 5 বিয়োগ করে দিলেই অ্যান্সারটা আমাদের ফুলফিল হবে না। ধরো আমি নতুন আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলি, ধরো ডিটাকে এখান থেকে সরিয়ে আর আরটাকে সরিয়ে নিজেদের মধ্যে একটা বিন্যাস করলাম যে আর শুরুতে আসলো, এবার ডি পরে আসলো, মাঝখানে আবার ফাঁকা স্থান, আবার ফাঁকা স্থান, আবার ফাঁকা স্থান। তো এবার এই তিনটা ভয়েলকে এই তিনটা জায়গায় আমি কতভাবে রাখতে পারি, যেখানে আমাদের অবশ্যই কন্ডিশনটা মানতে হবে যে ভয়েলগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। তো খেয়াল করো এবারও কিন্তু সেই আগের ঘটনাই, ফার্স্টে আই, তারপর ই এবং তারপর ও। তার মানে কি এইখানেও 6টা বিন্যাস হতে পারতো, নিতে পারলাম কয়টা? একটা। তো বলতে পারতেছি প্রতি 6টা থেকে নিতে পারি একটা, কিংবা 12টা থেকে নিতে পারি 2টা। আমি কি বুঝাতে পেরেছি যে বিয়োগ করে দিলে কেন হতো না? যে আমি অনেকগুলো অ্যাকচুয়ালি কি বাদ দিয়ে দিতে হবে। টোটাল প্রতি 6টা থেকে বা প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা থেকে আমি নিতে পারতেছি একটা। তাহলে একটা থেকে আমি নিতে পারবো 1/3 ফ্যাক্টোরিয়ালটা। তাহলে টোটাল কত ছিল? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়ালটা থেকে আমি নিতে পারবো কয়টা? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। পুরোটাকে আমাকে ভাগ করে দিতে হবে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আমি এখানে যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা একটু অন্যরকম, হয়তোবা তোমাকে মনে হচ্ছে যে ব্যাখ্যাটা বেশ তুমি হয়তোবা বুঝতে পেরেছো, কিন্তু আচ্ছা তুমি হয়তোবা বুঝতে পেরেছো, তো অ্যান্সারটাও কারেক্ট, যে অ্যান্সারটা বলছি সেটা কারেক্ট। বাট ব্যাখ্যাটা, অরিজিনাল ব্যাখ্যাটা বা লেজিট ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তিনটা আইইও, তিনটা ভয়েল, তারা কি নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি সাজতে পারে না। আমি ঐকিক নিয়মের ব্যাখ্যাতেও গেলাম, এবার লেজিট ব্যাখ্যাটা বলতেছি যে আইইও নিজেদের মধ্যে সাজতে পারে না। যদি সাজতে পারতো তাহলে কি হইতো? যেমন ধরো যে আমরা এই প্রশ্নটার মধ্যে যে ভাওয়ালগুলো একত্রে থাকে, এই ঘটনার মধ্যে কি করেছিলাম? ফার্স্টে ভাওয়ালগুলোকে একটা প্যাকেটে আটকে রেখেছিলাম, তারপর বললাম কি ভাওয়ালগুলো নিজেদের মধ্যে সাজতে পারে। তো আমরা কি করলাম? এক্সট্রা করে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি করেছি? গুণ দিয়ে দিলাম। কিন্তু এখানে কি যে আইইও কখনো কি নিজেদের মধ্যে সাজতে পারে না? তার সব সময় আই আগে, ই পরে, ও তারপরে, যেমন মানে একেবারে গম্ভীর একটা অবস্থা। সবসময় এরকম জিনিস এই সিরিয়ালটা মেনটেন করতেছে। দ্যাট মিনস কি আইইও তার নিজেদের মধ্যে সাজতে পারে না। তো বন্ধুরা বুঝতেই পারতেছো, যেহেতু নিজেদের মধ্যে সাজতে পারতেছে না, তাই গুণের বদলে এবার কি করতে হবে? ভাগ করে দিতে হবে। সো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দুইভাবেই আমি কিন্তু অ্যান্সারটা একই পাচ্ছি, এবং অ্যান্সারটা অ্যাকচুয়ালি তো তাই। সো উত্তরটা কত হচ্ছে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচে যদি ভাগ করে দেই তাহলে সেটা নিচে গিয়ে পড়বে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই প্রশ্নটা যদি খুব ক্লিয়ারলি বুঝি তাহলে খুব ভালো, আর যদি না বুঝি তাহলে একটু রিওয়াইন্ড করে এই ব্যাখ্যাটা আবার বোঝার চেষ্টা করি। তো যাই হোক, যদি বুঝতে পারি তাহলে আমরা সামনে আগাতে পারি। যে পরের প্রশ্নটা কি? ও সর্বদা ই এর পরে বসবে। ও সর্বদা ই এর পরে বসবে, তার মানে কি আগে বসবে ই, তারপর বসবে ও। এটা কারেক্ট, এই ব্যাখ্যাটা ঠিক আছে, মানে এই সিরিয়াল ঠিক আছে। কিন্তু ও যদি আগে বসে, ই যদি পরে বসে, তাহলে সেটা ভুল। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া তারা কি পাশাপাশি পরে পর বসবে নাকি সেপারেটলি বসতে হবে? তো এটা অ্যাকচুয়ালি আমি বুঝাচ্ছি যে সর্বদা ও কি করবে? ই এর পরে বসবে। তো যেখানে হোক, ধরো ই হচ্ছে সেকেন্ড লেটার হিসেবে বসলো, ও তাহলে ফার্স্ট হিসেবে বসতে পারবে না, বাকি যে কোনো পজিশনে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, ফিফথ হতে পারে, এমনকি 8th হতে পারে, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে জাস্ট সিরিয়ালে ও কি হবে? ই এর পরে আসবে। দেখো প্রশ্নটা কি খুব কঠিন লাগতেছে? একটু আগে আমরা ভায়েলগুলো সিরিয়াল পরিবর্তন করবে না আমরা শিখলাম। তো আমি এখন বললাম, ডিরেক্ট বললাম, ভাইয়া ভায়েলটাল বাদ দেন, ও আর ই এর মধ্যে কোনো সিরিয়াল চেঞ্জ হবে না, যে সিরিয়াল বলে দিচ্ছি সেটাই হবে, আর কোনো কিছু আমরা নিতে পারবো না। ক্লিয়ার? তার মানে কি আমাদের সলভিং প্রসিজারও এক্স্যাক্টলি একই রকম হবে। টোটাল আমাদের বিন্যাস কতভাবে সম্ভব? 8 ফ্যাক্টোরিয়াল
বাই 2 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে যেহেতু ই এবং ও নিজেদের মধ্যে কোনো রকম বিন্যাসের শিকার হয় না, তাহলে টোটালটাকে কি করতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের এবারে প্রশ্ন হচ্ছে ডিরেক্টর শব্দটিকে কতভাবে সাজানো যায় যেন আই ও এর আগে এবং ই ও এর পরে বসে। তো প্রশ্নটা পড়ে তোমাদের কি কনফিউশন লাগছে? আমি যখন প্রথমবার এই প্রশ্নটা পড়েছিলাম আমি অনেক বেশি কনফিউজড হয়েছিলাম যে কতভাবে সাজানো যায় যেন আই ও এর আগে এবং ই ও এর পরে বসে। দেখো, প্রশ্নটা এতটা কঠিন কিছু না, আমি একটু অ্যানালিটিক্যালি আসি যে আই কোথায় বসবে, ও এর আগে। ওকে, আই ও এর আগে। আবার ই কোথায় বসবে, ই বসবে হচ্ছে ও এর পরে। তো বুঝতে পারতেছো যে বাংলা ভাষাটা একটু কঠিন, প্রশ্নটার ভাষাটা কঠিন কিন্তু প্রশ্নটা খুব সহজ। সে তোমাকে সোজা কথা একটা সিরিয়াল বলে দেওয়া হয়েছে যে আই ও ই। আমরা আগে কি করতাম, আই ই ও, এখানে নতুন একটা সিরিয়াল ডিফাইন করা হয়েছে আই ও ই। তাহলে মানে যদি চাইতাম আমি, তাহলে ডি এর ব্যাপারে বলতে পারতাম ডি সর্বদা কি আই এর আগে বসে। তখন কি হতো যে ডি আই ও ই নতুন একটা সিরিয়াল পাওয়া যেত। তার মানে হচ্ছে সোজা কথা এখানে আমি অ্যাকচুয়ালি একটা সিরিয়াল ডিফাইন করেছি। আগের বার যেরকম আমরা বিল্ট ইন সিরিয়ালের কথা বলেছিলাম যে ভয়েলগুলো সিরিয়াল মেনটেন করে, এবার আমি বলতেছি নতুন একটা সিরিয়াল যেটাকে অনেক কঠিন কঠিন কথা দিয়ে আমি সিরিয়ালটাকে ডিফাইন করেছি। তো এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে যে সিরিয়ালটাকে 4-5টা লাইনের পরে একটা সিরিয়াল ডিফাইন করা হয়। তো তোমাকে প্রথম কাজ হচ্ছে এই সিরিয়ালটা লিখে ফেলতে হবে, যেমন আমি লিখেছি আই ও ই। তো এবার তো প্রশ্ন সহজ হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম যে সিরিয়াল যদি মেনটেন করে তাহলে কি করতে হয়, যতগুলো লেটার সিরিয়াল মেনটেন করে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে টোটাল বিন্যাসটাকে ভাগ করে দিতে হয়। তাহলে এটার অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এটা বুঝেছি। লাস্ট কোশ্চেন আজকে টাইপ 1 এর লাস্ট কোশ্চেন, যে ভাওয়েল এবং কনসোনেন্টগুলোর আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকে। ভাওয়েল এবং কনসোনেন্টগুলোর আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকে। বন্ধুরা খেয়াল করো যে আপেক্ষিক অবস্থান মানে কি। আপেক্ষিক অবস্থান মানে হচ্ছে যে ভাওয়েলরা নিজস্ব পজিশনগুলোকে চেঞ্জ করবে না। যেমন ইংলিশে এটার অর্থ হচ্ছে যে রিলেটিভ পজিশন। মানে কি, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজনদের যে জায়গাগুলো আছে সেগুলো সহ তার যে পজিশন, সেই পজিশনগুলোর মধ্যে থাকবে। মানে সে তার আত্মীয় বাড়িতে থাকতে পারবে, নিজের বাড়িতে থাকতে পারবে, কিন্তু অনাত্মীয় কারো বাড়িতে যেতে পারবে না। তার মানে কি, ভাওয়েলগুলো তাদের 3টা পজিশনের মধ্যে ঘুরবে। 2, 4, 7 আই ই ও তাদের 3টা পজিশনের মধ্যে ঘুরবে। কতভাবে তারা তাদের 3টা পজিশনের মধ্যে সাজতে পারে এটা সবাই জানি যে এটা হবে 3টা ভাওয়েল 3টা পজিশন 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার 5টা কনসোনেন্ট কি করবে, ভাওয়েলদের মধ্যে আসবে না কিন্তু তারা নিজেদের মধ্যে সাজতে পারবে। তা কতভাবে সাজতে পারবে খেয়াল করো যে 5টা ভাওয়েল যেহেতু 5টা কনসোনেন্ট যেহেতু আছে, তো তারা অবশ্যই 5 ফ্যাক্টোরিয়াল উপায় সাজতে পারবে। কিন্তু এখানে 2টা আর কি রিপিটেড আছে, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। তো এই হচ্ছে শব্দ গঠনের অনেকগুলো অঙ্ক করলাম তোমাদের জন্য। শেষ অঙ্কটা আমি আরেকবার একটু রিপিট করি শেষ করার আগে, যে ভাওয়েলগুলো 3টা পজিশনে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে মানে সাজতে পারে, আর কনসোনেন্টগুলো তাদের 5টা পজিশনে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে। তো তাদের টোটাল সহ্য সংখ্যা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো যাই হোক, তো শব্দ গঠনের বেসিক টাইপগুলো তোমাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি, একেবারে বেসিকতম লেভেলে গিয়ে একেবারে সবচেয়ে ইজিয়ার কোশ্চেন থেকে মোটামুটি একটু ডিফিকাল্ট কোশ্চেনের দিকে এগিয়েছি। তো এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এরকম যত বেসিক কোশ্চেন করা সম্ভব সবগুলোর অ্যান্সারই তোমরা ইনশাল্লাহ দিতে পারবে। তো শব্দ গঠনের আরেকটু মানে কঠিন কিছু টাইপ আছে, একটু অ্যানালিটিক্যাল টাইপ, সেটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল টাইপ 1 এর প্রশ্ন বা বেসিক টাইপের প্রশ্ন শব্দ গঠনের। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের ফ্রেন্ডের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু বলো যে সাবস্ক্রাইব করে নিতে, তাহলে হয়তো আমরা সবাই মিলে উপকৃত হব। তো ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো।